জি, আমাদের লাইভে চলে এসেছি। আজকে আমরা ইনশাল্লাহ যেমনি একটা নতুন পর্ব দেখব এবং ইনশাল্লাহ সেই পর্বটা অনেক মজার একটা পর্ব আসলে। এবং আমরা যে গত ক্লাসগুলোতে প্রায় 7টা ক্লাসে যেগুলো শিখেছিলাম, আপনার ত্রিভুজ নিয়ে, বৃত্ত নিয়ে, ত্রিভুজ নিয়ে, কোণ নিয়ে, আমরা কিন্তু এখন সেগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং খুবই মজার ক্লাস। কারণ আজকে আমরা বিগত যে পড়াশোনাগুলো করেছিলাম গত 7টা ক্লাসে, সেগুলো আসলে কতটা বাস্তব, কতটা কাজে লাগবে আজকে কিন্তু আমরা মোটামুটি শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা কয়েকটা ব্যাপার মুখস্থ করেছিলাম এর আগে, বা আমরা অনেকে মুখস্থ করেছি। আজকে সেগুলো প্রমাণ করবো ইনশাল্লাহ যে আসলে ব্যাপারটা কী জিনিস। এখন ওটা লিখে নেই। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়, মোস্ট ইম্পর্টেন্ট, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি আসলে এই জিনিসটাই প্রমাণ করব। এটা মুখস্থ না। কারণ আপনারা যে শুধু বিসিএস প্রিলি পাস করবেন তা কিন্তু না, এরপরে কিন্তু আপনাদের পাস করতে হবে বিসিএস রিটেন। তখন কিন্তু আপনার অনেক সময় প্রমাণ চায় যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান, এটা প্রমাণ করেন। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, প্রমাণ করেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা চতুর্ভুজের একটা মাত্র পার্ট শেষ করব, আয়তক্ষেত্র। এবং ইনশাল্লাহ যদি লাইভ 2 ঘন্টাও লাগে ইনশাল্লাহ শেষ করে উঠবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে। ওকে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আজকে আমরা এই দুটো ব্যাপার আসলে প্রমাণ করব। এই দুইটা অ্যাকচুয়ালি উপপাদ্য। পিডিএফ দেই নাই ঠিকই, কিন্তু আমি আজকে ছবি তুলে দিয়েছিলাম আসলে। পিডিএফ দিলে ভালো হইতো, আমার মনে ছিল না যে সেরকম। এনিওয়ে, ব্যাপার না। আশা করি আপনারা জাস্ট ক্লাসটা করলেই হবে, ব্যাপার না। মানে আমি যেভাবে পড়াই বা লাইভগুলো নেওয়া হয়, আসলে খুব একটা পিডিএফ দরকার পড়ে না। হ্যাঁ, ইনশাল্লাহ বই আপনারা পাবেন, ডোন্ট ওয়ারি। সো আজকে আমরা কিন্তু এই দুটো ব্যাপার প্রমাণ করব। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট দুটো ব্যাপার, যে এই দুটো হচ্ছে দুটো উপপাদ্য। যদি উপপাদ্যগুলো আপনারা ভালো করে না বুঝেন, প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু আসলে আপনাদের বিসিএস এর লিখিত পরীক্ষায় আপনারা দারুণভাবে সাফার করবেন, এটা কিন্তু একদম নিশ্চিত। আচ্ছা, এনিওয়ে, এখন চলুন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের মূল পর্ব। ব্যাপার যেটা হলো চতুর্ভুজ। মানে হলো 4টা ভুজ আছে বা 4টা বাহু আছে। তার মানে চতুর্ভুজ হইতে হলে আপনাকে ইমরান, আমি তো আরেকটা ক্যামেরা সামনে, আমি দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম তো এদিকে হচ্ছে না। আমি আসলে বুঝতে পারছি না মানে কেন ডান দিকে করবো বা কি। এনিওয়ে, সো যেটা হলো আলটিমেটলি যে ডান দিক বোঝা যায় না, ডান দিক। এখন কি ঠিক আছে? আসলে এখন বরঞ্চ আরো খারাপ হয়েছে আগের থেকে। ওকে, এনিওয়ে, সো চতুর্ভুজ মানে অ্যাকচুয়ালি 4টা
চারটা বুজ থাকবে বা চারটা বাহু থাকবে, এটা একদম মোদ্দা কথা। আচ্ছা, তার মানে চার বাহু দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা, ব্যাপার যেটা হলো অ্যাকচুয়ালি যে জ্যামিতি ব্যাপারটা খুবই মজার। হ্যাঁ, তাহলে চারটা বাহু, সংক্ষেপে যেটা হলো ভাই, চারটা বাহু থাকতে হবে একটা চতুর্ভুজের মধ্যে। আচ্ছা, এখন চার বাহু থাকলে চতুর্ভুজ হবে ঠিকই, আর এটা কিন্তু ট্রাপিজিয়াম হতে পারে, মানে চারটা বাহু আপনি যেমনি এমনি যুক্ত করলেই হইলো, এমনি বা যেভাবে আপনি যুক্ত করেন, যেভাবে আপনি যুক্ত করেন কিন্তু আপনি কিন্তু মোটামুটি আপনার একটা হয়েই যাবে চতুর্ভুজ, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে চতুর্ভুজের আচ্ছা, ব্যাপার যেটা হলো যে আপনার চতুর্ভুজ অ্যাকচুয়ালি মানে দুইটা ভাগে আপনি ভাগ করতে পারেন। যাদের চতুর্ভুজ যেগুলোতে বিপরীত বাহুগুলো সমান, এই ধরনের আছে অ্যাকচুয়ালি চার ধরনের চতুর্ভুজ রয়েছে, বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, এখন ধরেন সে ফর এক্সাম্পল আমি বলবো যে এটা ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম, বা ধরেন এরকম একটা ওকে। আচ্ছা, এটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, দুইটা বিপরীত বাহু, দুইটা মানে একটা এইটা একটা, আর এই যে বিপরীত বাহু যেটা আছে এটা কিন্তু সমান না, দ্যাট মিনস কিন্তু এটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, একটা নাম দিয়েছে আর কিছু না। নর্মালি হলো যে চতুর্ভুজের চারটা বাহু সমান হলে কিন্তু, বোর্ড একটু দূরে লাগছে নাকি তাই? এখন কি ঠিক আছে উষা? বোর্ড দূরে লাগছে কি বলে? এখন তো ঠিক আছে বোধ হয়, তাই না? এনিওয়ে, সো ব্যাপার যেটা হলো যে এটা ট্রাপিজিয়াম, আর যদি আপনাকে বলে যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান, এই অনুপাতে কিন্তু অ্যাকচুয়ালি চতুর্ভুজ হলো চারটা। ওকে, আমি বললাম যে এই একটা চতুর্ভুজ, ওকে রাইট, এটা কিন্তু এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এটা নাম হচ্ছে আয়তক্ষেত্র। খুবই সহজ হয় ব্যাপারগুলো। আচ্ছা, এবার দেখেন এই চতুর্ভুজের চারটা বাহু সমান, এইটা 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 সবগুলোই সমান, এটার নাম হচ্ছে বর্গ। আচ্ছা, এবার দেখুন আমি বললাম যে বিপরীত বাহুগুলো সমান, এর প্রত্যেকটাই আবার সামান্তরিক, এটা সামান্তরিক, এটা সামান্তরিক, প্রত্যেকটাই সামান্তরিক, বাট এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে বর্গ। বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, প্রত্যেকটা হচ্ছে সামান্তরিক। যেমন এটা কি সামান্তরিক, এইটা এই বাহু সমান, এই বাহু সমান। আচ্ছা, তার মানে কি এইটাও সামান্তরিক, এইটাও সামান্তরিক, এইটাও সামান্তরিক, বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, তার মানে এখন কি বোর্ড ক্লিয়ার? বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? কোনো প্রবলেম হচ্ছে বোর্ডে? মানে বোর্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? এনিওয়ে, তাহলে এইটাও সামান্তরিক, এইটাও সামান্তরিক, এইটাও কি, এটাও তো জেনুইন সামান্তরিকই। আচ্ছা, এখন আমি আপনাকে বললাম যে আবার ধরেন এই একটা সামান্তরিক, কিন্তু এইটা হচ্ছে রম্বস। ওকে, এটা হচ্ছে রম্বস, এটা আঁকাটা হয় নাই। ওকে, এটা হচ্ছে রম্বস, এটা চারটা বাহুই সমান, বাট কোনো কোণ কিন্তু 90 ডিগ্রি না, কোনো কোণই 90 ডিগ্রি না, বাট চারটা বাহুই সমান, এটা হচ্ছে আপনার রম্বস। আচ্ছা, তার মানে আমি যদি বলি, আমি যদি সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে পারি যে অ্যাকচুয়ালি চতুর্ভুজ যেটা,
সামান্তরিক, সামান্তরিক হচ্ছে 4 প্রকার। বিপরীত বাহুগুলো সমান, পরস্পর বিপরীত বাহুগুলো সমান। এর মধ্যে সামান্তরিক আবার 4 প্রকার। ওকে, এটা সামান্তরিক, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে জেনুইন সামান্তরিক। ওকে, এটা হচ্ছে রম্বস। আচ্ছা, এই হলো মোটামুটি। আর এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এটা দুইটা বাহু সমান্তরাল, মানে চতুর্ভুজের কিন্তু বিপরীত বাহুগুলো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এখন ব্যাপার হলো যে এইটার কিন্তু দুইটা বাহু কিন্তু সমান্তরাল বাট সমান না। এই বাহু সমান্তরাল বাট সমান না। কিন্তু 1 2 3 4 এইটা হচ্ছে বিপরীত বাহুগুলো শুধু সমান্তরালই না, সমানও। বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। আচ্ছা, এইগুলো ওভারঅল আমাদের চতুর্ভুজ নিয়ে কাহিনী। আর ব্যাপার যেটা হলো যে আর আয়তক্ষেত্র এবং বর্গ, আয়তক্ষেত্র এবং বর্গর আপনার প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আয়তক্ষেত্র এবং বর্গ। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে বর্গ এবং রম্বস, বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে যখন আপনার লম্বগুলো কর্ণগুলো ছেদ করবে তখন একে অপরকে শুধু সমান দুই ভাগ করেই না, এই ভাগ করার সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সমকোণ। এটাও ঠিক সিমিলার, এটাও ঠিক সিমিলার, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বাট শুধুমাত্র আয়তক্ষেত্রের বেলায় কি হচ্ছে, আপনার সমান দুই ভাগে ভাগ করে কিন্তু এটা সমকোণ উৎপন্ন করে না, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না। এইটা তো আজকে আমাদের অ্যাকচুয়ালি এত কাহিনী না, সিম্পল ব্যাপার যেটা হলো আজকে আমরা শুধু একটা পার্ট নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। পরে ক্লাস থাকবে বর্গ, এরপরে সামান্তরিক, এরপরে ট্রাপিজিয়াম, এরপরে আপনার রম্বস, এরপরে হচ্ছে ট্রাপিজিয়াম। তার মানে আমাদের মানে ডিসকাশনের মূল বক্তব্য থাকবে আজকে আমরা শুধুমাত্র আয়তক্ষেত্র নিয়ে ডিসকাশন করবো ইনশাল্লাহ, A to Z। ওকে, সব এগুলো বাদ। আমরা এতক্ষণ যা পড়লাম সব ভুলে যান, সিম্পল। আমরা এতক্ষণ যা পড়লাম সিম্পলি ভুলে যান। ওকে, আচ্ছা, না সামান্তরিক হওয়ার জন্য আচ্ছা নূর হোসেন ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে এর বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ না। কোণগুলো সামান্তরিকের কোণ কখনো সমকোণ হয় না। সামান্তরিক হওয়ার জন্য বিপরীত বাহুগুলো সমান হওয়া জরুরি, এটা সামান্তরিক। ঠিক আছে না, বিপরীত বাহুগুলো সমান, এটা সামান্তরিক। আপনার আয়তক্ষেত্র একটা সামান্তরিক, বর্গ একটা সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক। আর যেটা সামান্তরিক এটা তো আছেই, সামান্তরিকের কোণগুলো কখনোই 90 ডিগ্রি হবে, এটা ম্যান্ডেটরি না। ব্যাপার হলো যে বিপরীত বাহুগুলো সমান, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এনিওয়ে, আজকে আমরা আয়তক্ষেত্র নিয়ে ইনশাল্লাহ ডিসকাশন করব। আচ্ছা, নর্মালি আয়তক্ষেত্রের আজকে আমাদের আলোচনা থাকবে ইনশাল্লাহ মোটামুটি 32 পর্যন্ত আমরা ট্রাই করব, কতটুকু হয় আমরা অ্যাকচুয়ালি বলতে পারছি না। আচ্ছা, এখন ব্যাপার হলো যে আয়তক্ষেত্র আজকে আমাদের আলোচ্য বিষয় আয়তক্ষেত্র। আচ্ছা, এটা কি জিনিস? সে ফর এক্সাম্পল আমি বললাম আপনাকে যে এইটা একটা আয়তক্ষেত্র। ওকে, অফকোর্স সামান্তরিক তো অবশ্যই, আয়তক্ষেত্র হওয়ার আগে সামান্তরিক। আচ্ছা, ধর আমি বললাম যে এ বি সি এবং ডি। ওকে, তো ফাইন। ধরেন আমি বললাম যে এটার, আমি যদি বলি যে ক্ষেত্রফল, এটা হচ্ছে কর্ণ, এটা কি, এটা কর্ণ। ওকে, ক্ষেত্রফল কি হবে? ভূমি ইন্টু উচ্চতা। এটা কি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি। ওকে, তার মানে আমি বললাম যে এ বি ইন্টু বিসি, এটা কি ক্ষেত্রফল, এটা হচ্ছে সামান্তরিকের এই আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে,
তার মানে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ভেরি সিম্পল ব্যাপার। এখন আর এটা আসলে আর যেটা পরিসীমা অ্যাকচুয়ালি 4 বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি পরিসীমা বলতে অ্যাকচুয়ালি 4টা বাহুর দৈর্ঘ্য আমি যোগ করে দিব। ধরুন এই বাহু সমান এ এ, এটা কি বি বি, তাহলে কি হবে এ প্লাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি। ওকে, ভেরি সিম্পল। তাহলে কি টোয়াইস এ প্লাস টোয়াইস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি। এটা আসলে মুখস্থ করার কিছু নাই, সিম্পল বক্তব্য হলো যে আমি ভাই বাহুগুলো দৈর্ঘ্য যোগ করে দিব, এটি কিন্তু পরিসীমা বা পুরো সীমা না। আচ্ছা, মামলা শেষ। এর বেশি আসলে আর কিছু জানা থাকবে না আমাদের, আর আমাদের জানার দরকারও পড়বে না। আচ্ছা, এবার আমরা যেটা প্রমাণ করব সেটা হলো যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় এটা হচ্ছে পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় এরা পরস্পর সমান। আজকে মোস্ট ইম্পর্টেন্টলি আজকে আমরা এই দুটো ব্যাপার খুব ভালো করে বুঝতে চেষ্টা করব। আমাদের আজকের ক্লাসে আমরা আর কোনো পড়াশোনা না করলেও চলবে, খুব লম্বা সময় নিয়ে আজকে আমরা এই দুটো ব্যাপার খুব ভালো করে বুঝবো, কারণ এটা কি প্রিলি কি রিটেন উভয় ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রমাণ শুরু করি। এটা প্রমাণ কি? প্রমাণ হবে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। স্টার্ট। ওকে, এ বি সি ডি, তাহলে কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এসি কর্ণ, আর কি বিডি কর্ণ। তাহলে আমাদের প্ল্যান হলো যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, এইটা। এখন এটার জন্য আমরা প্রথমে কি করব? সেটা হলো যে ধরেন এইটা মানে আমাদের যেহেতু কর্ণ সমান করতে হবে, আমাদের যেহেতু অ্যাকচুয়ালি পরস্পর আয়তক্ষেত্রের মানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, আর আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি পরস্পর সমান। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে প্রমাণ করি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, ধরেন বললাম যে কর্ণদ্বয় পরস্পর সমান, এটাই আগে প্রমাণ করি। হ্যাঁ, এটা সহজ। আচ্ছা, তার মানে এইটা কর্ণ, এটা কি কর্ণ। এখন তাহলে দেখুন, আমি এই ত্রিভুজ দিব, মানে কর্ণ থাকবে ত্রিভুজের মধ্যে, তাই না? তাহলে আমি নিলাম ত্রিভুজ এ বি সি। আচ্ছা, আর এই যে বিডি কি কর্ণ আছে না, কর্ণ, তাহলে আমি নিলাম এই বিডিসি, ডিবিসি। আচ্ছা, ত্রিভুজ ডিবিসি। আচ্ছা, আমরা খুব ভালো করে বুঝতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে প্রথমত টাকাটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। এই এসি উদ্দেশ্য হলো যে এসি সমান হচ্ছে বিডি, এটা প্রমাণ করতে হবে আমাদের। ওকে, ফাইন। তাহলে এবিসি ত্রিভুজ, তা ধরেন এখানে কি কি আছে? ধরেন এবিসি ত্রিভুজ আর ডিবিসি ত্রিভুজ। আচ্ছা, ধরেন আমি বললাম যে এবিসি ত্রিভুজের এবি বাহু আর ডিবিসি ত্রিভুজের ডিসি বাহু আমরা কি সমান বলতে পারি? এবি বাহু সমান ডিসি বাহু, এবি বাহু সমান ডিসি বাহু সমান বলা যায় কি না? যেহেতু এরা বিপরীত বাহু দুটা সমান। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা কিন্তু এই বাহু প্রমাণ করলাম সমান। এবার দেখুন বিসি বাহু, এবিসি ত্রিভুজের বিসি বাহু আর বিডিসি ত্রিভুজের বিসি বাহু সমান না? যদি উভয় ত্রিভুজের ভূমি এক, এই ত্রিভুজের ভূমি যা, এই ত্রিভুজের ভূমি কিন্তু তা। তাহলে এবি সমান ডিসি বাহু, বিসি সমান বিসি বাহু। ওকে, তাহলে কিন্তু আমরা দুইটা ত্রিভুজের দুই বাহু, আর আমাদের মনে আছে কিনা যে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য কি কি লাগে? একটা তথ্য হলো যে দুই বাহু এক কোণ হলে কিন্তু আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম।
আচ্ছা, তাহলে আমরা দুইটা বাহু কিন্তু প্রমাণ করতে পেরেছি আর কি, একটা কোণ আমরা প্রমাণ করতে পারলে কিন্তু হবে। আর আমি বললাম যে এবিসি ত্রিভুজের এবিসি কোণ আর ডিবিসি ত্রিভুজের ডিসিবি কোণ সমান কিনা দেখুন তো। ওকে, তাহলে এই হচ্ছে মোট কাহিনী যে এবিসি ত্রিভুজ এবং ডিবিসি ত্রিভুজের এটা কি বাহু, এবি বাহু সমান ডিসি বাহু, বিসি বাহু সমান বিসি বাহু, এবিসি কোণ সমান ডিসিবি কোণ। তাহলে আমরা কি জানি, দুই কোণ সমান দুই বাহু এক কোণ। তার মানে আমরা কিন্তু নির্দ্বিধায় বলতে পারবো যে এবিসি ত্রিভুজ সর্বসম, এবিসি ত্রিভুজ সর্বসম। তার মানে এই বাহু সমান, এই বাহু তো সাধারণ বাহুই। তার মানে আমরা কি বলতে পারি, এই বাহু যেটা, এই বাহুটা আর এই বাহুটা আমরা সমান বলতে পারি না, কারণ সমান বলতে পারি, কারণ কি ত্রিভুজ দুটা সর্বসম। তার মানে আমরা বলতে পারি যে ফাইনালি আমরা প্রমাণ করতে পারলাম যে এই ত্রিভুজ দুটা সর্বসম, দ্যাটস ওয়াই এসি সমান হচ্ছে বিডি। আপনারা কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, জিনিসটা আসলে কি জিনিস, আমরা কি করলাম পুরো ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে না? রাইট, সর্বসম মানে সব সমান। তার মানে এইটা এই ত্রিভুজের এইটা সমান, এইটা সমান, তো মাঝখানে এটা সমান কিন্তু এইটা, তাহলে কি সবই কিন্তু সমান। তার মানে যেটা আমরা পেলাম যে অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় হচ্ছে পরস্পর সমান। ওকে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, রাইট। অ্যাকচুয়ালি এটা কঠিন লাগার আসলে কিছুই না, খুব সিম্পল ব্যাপার। যে আমরা অ্যাকচুয়ালি দুইটা কর্ণ নিয়েছি, কর্ণ, যে আপনাকে বলা হচ্ছিল যে একটা ত্রিভুজের এসি এবং বিডি এই দুইটা বাহু সমান কিনা আপনাকে প্রমাণ করতে বলছে, আর কিছু না। কোণ এবিসি আর কোণ ডিসিবি। আচ্ছা, চতুর্ভুজের আপনার আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, এটা মনে রাখতে হবে রাতুল। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ তো 90 ডিগ্রি। সিম্পল না ব্যাপারটা? তার মানে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় হচ্ছে পরস্পর সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, আর কিছু না। ওকে, ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে, যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। কিভাবে সমান হলো, আমরা এবি বাহু সমান ডিসি বাহু, বিসি বাহু তো একদম মাঝামাঝি বসেই আছে, আর এবিসি কোণ সমান ডিসিবি কোণ, তার মানে দুই বাহু এক কোণ সমান, তার মানে ত্রিভুজ দুইটা কি সর্বসম মানে অ্যাকচুয়ালি সবগুলো বাহুই সমান। সেই হিসেবে কি আমরা কি বলতে পারি, এই বাহু এবং এই বাহু কি সমান হয়ে যাচ্ছে। এবিসি ত্রিভুজ আর এডিসি নিলে হতো না, এবিসি ত্রিভুজ আর এডিসি এই তো এডিসি, এইটা তাহলে অ্যাকচুয়ালি হতো না। কোনটা এবিসি আর এডিসি এটা এবিসি আর এডিসি, এটা
তো সেম হয়ে গেল না? এবিসি এবিসি এর যে বাহু কর্ণ এডিসি এর সেম কর্ণ না নিলয়? এবিসি এর যেই কর্ণ এডিসি এর তো সেমই কর্ণ, তাহলে আপনি দুইটা ত্রিভুজের একই কর্ণ নিলেন, তাহলে আপনি আরেকটা কর্ণ সমান করবেন কেমনে? হ্যাঁ, কেমনে তাহলে হবে? হবে না। তার মানে সিম্পল ব্যাপার আমরা কিন্তু করে ফেললাম। আশা করি আপনারা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে যে ত্রিভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, এটা প্রমাণ করব। রাইট, তাহলে আমি তো সিম্পল যে এই আপনি তো এসি কর্ণ দিয়েই দুটাকে আপনি মিন করাচ্ছেন, তাহলে অ্যাকচুয়ালি হবে না। কর্ণ তো আপনাকে দুটা প্রমাণ করতে হবে যে কর্ণ দুইটা। ক্লিয়ার ব্যাপারটা এইটা? তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি ক্লিয়ার করে? পুরোপুরি আমরা বুঝতে পারলাম তো যে কর্ণদ্বয় পরস্পর সমান, এটা কি প্রমাণ করার আর কিছু বাকি আছে? ওকে ফাইন, এবার আমরা প্রমাণ করব যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। সমান দুই ভাগে ভাগ করা মানে কি, এই এসিটা বিডি যে এটা কর্ণ আছে সেটাকে ভাগ করে দুই ভাগে, মানে ধরেন সাপোজ বি এম, এখানে এম আছে, তাহলে বি এম সমান হচ্ছে এম ডি। কে কাজ করে? এসিটা দুই ভাগ করে দেয়। আচ্ছা, কাকে দুই ভাগ করে? ভাগ করে বিডি বাহুকে দুই ভাগ করে, এসি বিডি বাহুকে দুই ভাগ করে, বিএম সমান এমডি, বিএম সমান এমডি। আচ্ছা, আবার বিডিটা এসি কে দুই ভাগ করে দেয়, সেটা কিভাবে? এ এম সমান হচ্ছে এম সি। সিম্পল ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা এবার প্রমাণ করব যে আসলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এবার দেখুন আয়তক্ষেত্রের কর্ণদ্বয় এ বি সি এবং ডি। ওকে, সিম্পল। ধরেন এটা হচ্ছে এম, বাম পাশে এঁকে ফেললাম না? আচ্ছা, এবার ধরেন আমরা কি করব, এ এম বি ত্রিভুজ এবং ডি এম সি ত্রিভুজ আমরা দুটো নিব। ত্রিভুজ এ এম বি এবং ত্রিভুজ ডি এম সি কেন নিব? যাতে দুইটা কর্ণ যেহেতু চারটা খণ্ডে ভাগ করা আছে, যেহেতু আমরা কর্ণদের সমান দুই ভাগে ভাগ করছে, হ্যাঁ, প্রত্যেকটা কর্ণ একটা কর্ণ অপরটিকে দুই ভাগে ভাগ করে, তার মধ্যে চারটা খণ্ড হবে। তাহলে আমরা কি যখন এ বি এম নিব তখন তো এরে পাইলাম দুই খণ্ড, আবার যখন ডি এম সি নিলাম এরে পেলাম। আচ্ছা, এখন দেখুন আমাদের কি করতে হবে ব্যাপারটা। ফার্স্ট অফ অল এবি সমান কিন্তু ডিসি। দেখুন ব্যাপারটা মজা, দেখুন কারে বলে এবি সমান হচ্ছে ডিসি, কারণ বিপরীত বাহুগুলো কি অলওয়েজ সমান। ওকে, এবার দেখুন আপনাদের মনে আছে দুইটা সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, খেয়াল আছে আপনাদের? দুইটা সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলে কি হয় ব্যাপারটা? একান্তর কোণগুলো সমান হয়। না, একান্তর কোণ কেমন ছিল? ছেদকের বিপরীত পাশে এবং বিপরীত সাইডে। তাহলে এটা ছিল এই পাশ, তাহলে কি এই পাশে হবে বিপরীত সাইড,
তাহলে কি এইটা, এটার তো এটা অ্যাকচুয়ালি বিপরীত কোণ, তাহলে কি হবে এইটা, তাহলে এই এক্স কোণ এবং কি এক্স কোণ এটা কি একান্তর কোণ এবং এরা কি সমান। তার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এখানে আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে। এখন দেখুন BAM কোণ, BAM কোণ, BAM কোণ সমান ডি এই আপনার ACD কোণ। আমরা কি নিয়েছি, এটা নিয়েছি BAM কোণ আর নিব কি DCM কোণ, DCM কোণ। ওকে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার আছে তো? রাইট। তাহলে এই কোণ এবং এই কোণ কি একান্তর কোণ, এই কোণ এবং এই কোণ হচ্ছে একান্তর কোণ। ক্লিয়ার ব্যাপারটা? কিভাবে একান্তর কোণ হলো, এই যে দুটো সমান্তরাল সরলরেখা, তাই না, এডি এবং বিসি দুটো সমান্তরাল সরলরেখা, এটা কি ছেদ করছে, তাহলে এই কোণ এবং এই কোণ কি আলটিমেটলি সমান। এখন একান্তর কোণ একটা সিস্টেম আমি শেয়ার করি একান্তর কোণ বোঝার, মনে রাখবেন ঠিক এইভাবে, জেড, এই যে জেড, জেড, এই জেডের এরকম, এটা অলওয়েজ এভাবে মনে রাখবেন, এটা কি, এটা হচ্ছে একান্তর কোণ। ওকে, আচ্ছা, এবার দেখুন আমি বললাম যে ABM কোণ, ABM কোণ, ABM কোণ, ABM কোণ, ওকে, ABM কোণ সমান কি MDC কোণ, MDC কোণ, MDC কোণ। কারণ এরা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তাহলে আমরা কি বলতে পারি, দুই কোণ এক বাহু, দুই কোণ এক বাহু, এটা কি সর্বসম। তার মানে ত্রিভুজ AMB আর DMC কি সর্বসম। এখন তার মানে কি যে সর্বসম আমরা বলছি, তার মানে কি প্রত্যেকটা এই বাহুর অনুরূপ বাহু কিন্তু সমান। তার মানে আমরা কি বলতে পারি, দেখুন এই বাহু সমান এই দুই ত্রিভুজের, তাই না? আচ্ছা, এই যে ত্রিভুজের এই বাহু সমান, আবার এই বাহু সমান। তার মানে আমরা বলতে পারলাম যে ত্রিভুজের AM সমান হচ্ছে MC আর BM সমান হচ্ছে MD। তার মানে আমরা বলতে পারলাম যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, যেটাকে ইংরেজিতে বলে বাইসেক্ট, সমান দুই ভাগে ভাগ করে, এটা ইংরেজি হচ্ছে বাইসেক্ট। এটা বলে দিচ্ছি আপনার ব্যাপারটা, সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে, এটার নাম হলো বাইসেক্ট, বাইসেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? আমি কি বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে? তারপরে আমরা কিন্তু মূল কথা আজকের ক্লাসে অনেক ইম্পর্টেন্ট জিনিস অলরেডি পড়িয়ে ফেলেছি আমরা, যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। এ হচ্ছে আলটিমেটলি মূল ব্যাপার। সো যারা চান যে ক্যাডার হবেন, যারা চান যে BCS লিখিত পরীক্ষায় ম্যাথে খুব ভালো করবেন, এটা তাদের জন্য। আর যারা চান শুধু প্রিলি পাস করবেন, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা ইজিলি স্কিপ করতে পারেন, যে ভাই আমার তো ক্যাওয়াজ দরকার নাই। একটা কথা বলি আপনাদেরকে, BCS এর লিখিত ম্যাথ সামনে ইনশাল্লাহ আমি পড়াবো, অনলাইনে পড়াবো, ফ্রি পড়াবো ইনশাল্লাহ। খুব টাফ, মানে আসলে BCS এর লিখিত ম্যাথ কিন্তু খুব ডিফিকাল্ট। অনেক টিচাররা মানে পড়াতে সাহসিক, মানে অনেকে আগ্রহ করে না অ্যাকচুয়ালি, যে এত খাটনি BCS এর লিখিত পরীক্ষা, এটা প্রমাণ করো, ওটা প্রমাণ করো, এই কাহিনী সেই কাহিনী। BCS এর লিখিত ম্যাথ 99% স্টুডেন্ট নিজে পড়ে কিন্তু পাস করে, নিজে পড়ে, নিজের চেষ্টায় সে ক্যাডার হয় কিন্তু। সো ব্যাপারটা সিম্পল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সারা জীবন মনে থাকবে ব্যাপারটা, ম্যাথের কোনো কিছুই মুখস্থ না, আপনি বুঝতে পারলে ম্যাথস আর ভেরি ভেরি ইজি। ওকে, ফাইন। এ হচ্ছে আয়তক্ষেত্রের মূল কাহিনী।
তার মানে যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা কিন্তু এখন ভালোই সাফার করবেন যে হ্যাঁ এগুলো কী পড়াইতেছে, এগুলা সর্বসম্ম কোণ বলে, একান্তর কোণ বলে, এটা এটা কী জিনিস, এটি খায় না মাথায় দেয়। ঝামেলা আসলে, সিকোয়েন্স ব্রেক করলেই ঝামেলা। এবার আমরা কি করব, এবার আমরা মূল পর্বে চলুন ফিরে যাই। আমাদের যে কেচ্চা কাহিনী আছে চতুর্ভুজ নিয়ে, চলুন তাহলে শুরু করি। ওকে, আচ্ছা আচ্ছা তাহলে প্রথম যে আমি শুধু প্রশ্নগুলো পড়ে যাই, আশা করি আপনাদের বুঝতে প্রবলেম হবে না, যদিও আপনাদের হাতে কোনো শীট নাই। আচ্ছা ভাই, শীটের ছবি তোলার দরকার নাই, আমি তো পড়তেছি এখন, কোনো শুধু জাস্ট এনজয় দ্য ক্লাস, শুধু ক্লাসে এনজয় করেন, কিছু লাগবে না। ওকে, আর যারা এখন লাইভে শেয়ার করেন নাই, খুব আপনার খুবই কৃপণ, শেয়ার করে দেন সবার জন্য, অ্যাকচুয়ালি সবাই জানতে পারো ব্যাপারটা। আচ্ছা তাহলে আমি প্রথম যে আমরা কোয়েশ্চেনটা পড়ব সেটা হচ্ছে যে চতুর্ভুজের কেবল দুইটি বাহু সমান্তরাল তাকে কি বলে? ট্রাপিজিয়াম বলে। কেবল দুইটা বাহু, ঠিক আছে না? আমরা এটাকে দেখলাম না যে দুইটা বাহু সমান্তরাল, এই যে আপনার খেয়াল আছে না আপনাদের, এই একটা তেরা, এই আর একটা তেরা, বুঝছেন? দুইটা বাহু সমান্তরাল বলছে, সমান বলে নাই কিন্তু। তাহলে যে চতুর্ভুজের কেবল দুইটা বাহু সমান্তরাল তারা হচ্ছে ট্রাপিজিয়াম। এবার বলছে একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি 280 ডিগ্রি, তাহলে চতুর্থ কোণটির মান কত হবে? দেখি কেউ বলতে পারবি না? একটা চতুর্ভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 280 ডিগ্রি, তাহলে চতুর্থ কোণটির মান কত? দেখি এখন কি পড়াশোনা করছেন দেখি। এবার কিন্তু আমি আপনাদের ধরবো, দেখি আসলে আপনারা কে কতটুকু বুঝছেন। এখন কিন্তু নগদ টেস্ট হয়ে যাবে আসলে ঘটনাটা কোন জায়গায় পেঁয়াজ খাইছেন। একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 280 ডিগ্রি, চতুর্থ কোণটির মান কত? আচ্ছা নিরয় অ্যান্সার দিয়েছে, দেখি পরবর্তী কে হয় সৌভাগ্যবান। রাইট, তার মানে চতুর্থ কোণটি হচ্ছে 80 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে, যেমনি হোক চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে আমাদের 360 ডিগ্রি। আচ্ছা 2 নম্বর কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি এবং এসি সমান বিডি হলে এ কোণ সমান 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি? আচ্ছা এবি সিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি, এবি সিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি, এবি সিডি সমান্তরাল। আচ্ছা এসি সমান বিডি, এসি 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 সমান হচ্ছে বিডি। ওকে, এবার বলা হচ্ছে এ কোণ সমান 90 ডিগ্রি। দেখুন বলা হচ্ছে আপনাকে যে এবি সমান হচ্ছে সিডি, এবি কি সিডি সমান্তরাল, এটা কি সমান্তরাল, আর এই এসি সমান কি বিডি, এটা সমান। আর দেখুন সমান্তরাল শুধু নয়, এটা কিন্তু সমানও বটে, একটা কোণ 90 ডিগ্রি, তার মানে কি এই চতুর্ভুজটা অবশ্যই কিন্তু আয়তক্ষেত্র, আর তো কোনো উপায় নাই, তাই না? খুব সুন্দর ব্যাপার। দেখুন আমি আবারও বলছি, বলা হচ্ছে এবি এবি সমান হচ্ছে সিডি, মানে সমান্তরাল, এবি সমান্তরাল সিডি, সমান্তরাল শুধু, আর কিছু বলে নাই। বলছে আপনাকে এসি সমান হচ্ছে বিডি। আচ্ছা যদি এই দুটো বাহু সমান, তারপর আমরা কনফার্ম না এটা কি হইতে পারে, যখন ঠাস করে বলে দিল এ কোণ সমান 90 ডিগ্রি, তখন কিন্তু আর কোনো ঝামেলা রইল না। তার মানে এটা যদি 90 ডিগ্রি হলো, এই বাহু সমান সমান,
তার মানে এই বাহু এবং এই বাহু শুধু সমান্তরাল না, এই বাহু এবং এই বাহু সমান হইতে বাধ্য, নাহলে আসলে খাপাখাপ মিলবে না। নাহলে কি খাপাখাপ মিলবে না। যেমন আপনার ফ্ল্যাটের যে রুমটা আছে, আপনার যে থাকার রুমটা, দেখেন তো কোন অ্যাঙ্গেলের ব্যাপারটা। আপনার থাকার যে বেডরুমটা, এটা কিন্তু পুরোটাই হচ্ছে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। খুবই মজা, আসলে খুব মজা। এবার দেখুন, রাইট নিলয়, রাইট সাদিয়া বাবুল। সাদিয়া বাবুল, আচ্ছা বাবুল মানে আপনার আব্বুর নাম না? আচ্ছা ফাইন। এবার দেখুন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং কর্ণ 10 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? যারা যারা পারবেন অ্যান্সার দিয়ে ফেলবেন। দেখি আপনারা মানে একটু প্র্যাকটিস হয়ে গেল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, নর্মালি দৈর্ঘ্যটা বড়ই হয়। দৈর্ঘ্য তো 8, এটা 8, এটা 8। আচ্ছা, এবার বলছে এর কর্ণ 10 সেন্টিমিটার। কর্ণ, এর কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার। একটা কর্ণ দেওয়া আছে, আর দেওয়া নাই। ধরুন দেওয়া আছে কর্ণ 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এবার আপনাকে বলছে এর ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল দেখি কে বলতে পারে, পারলে বলে ফেলুন, মানে আমি আসি, সমস্যা নাই। দেখি ক্ষেত্রফল কে বের করতে পারবে। ক্ষেত্রফলটা কেউ পারবেন বের করতে? ত্রিভুজ খেয়াল আছে না আপনার? সমকোণী ত্রিভুজ মনে পড়ে কিছু? সমকোণী ত্রিভুজ মনে পড়ে? এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তার মানে এটা কত হবে? কিছু মনে পড়ে? আমাদের অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কি দরকার? দৈর্ঘ্য দরকার, আর দরকার প্রস্থ। তাহলে কি ওই যে 3, 4, 5, তাহলে 5 মানে 10, 4 মানে 8, 3 মানে কত? 6, তাই না? রাইট। তার মানে হবে 6 8 48। মামলা শেষ। ভাই চতুর্ভুজ আসলে নতুন। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার করি। আসলে আমি ব্যাপার বলি, আসলে আপনার অন্যভাবে নিয়েন না। সাদিয়া বাবুল, মেয়েদের নামের শেষে নর্মালি অ্যাকচুয়ালি হাজব্যান্ডের নাম না, বাপের নাম থাকে। এটাই অ্যাকচুয়ালি নিয়ম। ছেলে মেয়েদের নামের শেষে বাবার নাম থাকে আসলে নর্মালি। এটাই কিন্তু সবাই গ্রহণ করে। এই হাবিবা, হ্যাপি, এই মিয়া 24 কেমন? এটা কি আপনাকে ত্রিভুজ বের করতে বলছে? হ্যাঁ, এটা তো আপনাকে বের করতে বলছে চতুর্ভুজ। আমি জাস্ট লাগবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে না? এটা হচ্ছে ক্ষেত্রফল। আপনি 24 পাইলেন কেমনে? হ্যাঁ, কি এটি ত্রিভুজ যে আপনি এটা বের করে ফেললেন? আমি বলছিলাম যে সমকোণী ত্রিভুজ মনে করতে কেন? কারণ আমি যে 3 4 5 যে শেপটা আছে, এখানে 10 এর স্কোয়ার কত? 100, তার মানে 64। এখানে কি 36 লাগবে? তো 36 কার স্কোয়ার? 6 এর স্কোয়ার। এ হলো মামলা। তার মানে 48। ওকে, এবার দেখুন 4 নম্বরে, 4 নম্বর গেল 5 নম্বর। দেখুন, হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ দ্য রেক্টেঙ্গেল শোন বিলো। আসলে এটা ছবিটা অ্যাকচুয়ালি আসে নাই মোস্ট প্রবাবলি। আমি সরি, এটা ব্যাপার না, এটা আমরা পরবর্তীতে করতে পারবো। আপাতত আমরা 5 নম্বর বাদ দিই। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? ওকে, তাহলে এখন কি বলা হচ্ছে? দৈর্ঘ্য 18, প্রস্থ 10। দৈর্ঘ্য 18, প্রস্থ হলো 10। আচ্ছা, এবার আপনারা বলছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। তাহলে যে 18 ছিল এটাকে বাড়ানো কত হলো? 25, তাই না? এবার আপনাকে বলছে যে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তার মানে দেখুন, আলটিমেটলি আপনি তো 18 থেকে 25 করেছেন, তার মানে কিন্তু ক্ষেত্রফলটা বাড়ার কথা, তাই না? কিন্তু ক্ষেত্রফলটা বাড়ে নাই, কারণ আপনি প্রস্থ কিন্তু কমায় ফেলছেন।
তাই না? আচ্ছা, এখন দেখুন ওল্ড লেন্থ আর কি ব্রেথ আর কি এরিয়া। দেখুন লেন্থ কত ছিল ওল্ডের? লেন্থ ছিল 18, ব্রেথ ছিল 10, কত 180। এখন নিউ যে ক্ষেত্রফলটা এটারও কিন্তু 180 হবে, তাই না? লেন্থ কত 25, তাহলে ব্রেথ কত হবে আমি জানি না, জানি এক্স, তাহলে কি গুণ করলে যা হয় তাই হবে। তার মানে 25x সমান 180 আর x সমান যা হওয়ার তাই হবে, যা হওয়ার তাই হবে, এবং এক্স্যাক্টলি হচ্ছে 7.2। খুবই কিন্তু মজার, ঠিক কি না? খুব মজার, খুবই খুবই মজার। আচ্ছা, আপনারা অ্যান্সার দিবেন আগে, আমার জন্য পরে? আচ্ছা ঠিক আছে, ফাইন, খেয়াল থাকে যেন। তার মানে এই হচ্ছে মামলা শেষ। আচ্ছা, আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে পারি যে আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে বাঁচায় রাখে, এই সার্ভিসটা কিছুই না। সার্ভিস দেখবেন বিসিএস এর এক্সাম ডেট দেওয়ার পর সার্ভিস কারে বলে, মানে সার্ভিস দিয়া ডুবাইয়া পানিতে মেরে ফেলা সম্ভব ইনশাল্লাহ আপনাদেরকে, এবং খুবই সস্তায়। কারণ যেহেতু অনলাইন, আপনি ভালো সার্ভিস কম দামে মানে হচ্ছে অনলাইন। এনিওয়ে, এবার 7 নম্বর দেখুন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। আচ্ছা দেখুন, একটা আয়তক্ষেত্র, এটা একটা দেখি কারা কারা যারা অ্যান্সার করতে পারেন ভাই অ্যান্সার করে দিবেন। দৈর্ঘ্য 12, প্রস্থ 5, দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5, তাহলে এটার কর্ণ কত হবে? কর্ণ দেখি কার কার মনে আছে, আগের যে আমরা এত কাহিনী পড়ছি ত্রিভুজ নিয়ে কত কাহিনী কিছু, তাহলে বলছে আপনাকে এটার মান কত হবে? এটার মান এ বি সি ডি, তাহলে বিডি সমান কত? বিডি কর্ণ সমান কত হবে? দেখি কে কে পারে। তেরো, নিলয় 13 বলছে, আর কেউ বলবে কিছু? তেরো, ইটস বিউটিফুল। সাদিয়া বাবুল, বিউটিফুল। সবাই আপনারা ঠিকই বলছেন, ঠিক আছে না? ভিডিও রাইট, দ্যাটস গুড, দ্যাটস গুড। আসলে আপনারা মানে ধরতে পারছেন ব্যাপারটা, আসলে যে ম্যাথ পুরো একটা ভুয়া জিনিস, এটাই আপনারা ধরতে পারছেন যে আসলে ম্যাথ পুরো বোগাস, ফালতু জিনিস। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। এবার দেখুন পরের ব্যাপারটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে? আচ্ছা ধরেন নিউ, ওল্ড, আচ্ছা লেন্থ, ব্রেথ, এরিয়া। ওকে, লেন্থ ছিল এক্স, ব্রেথ ছিল ওয়াই, তাহলে কি হবে ক্ষেত্রফল? এক্স ওয়াই। আপনাকে বলছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ আপনি দ্বিগুণ করছেন। নিউ, দৈর্ঘ্য হচ্ছে টোয়াইজ এক্স, প্রস্থ হচ্ছে টোয়াইজ ওয়াই। আচ্ছা তাই, তাহলে কি হবে? 4xy। তাহলে নতুন যে ক্ষেত্রফলটা হয়েছে এটা পুরাতন ক্ষেত্রফলের কয় গুণ? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে আমি দ্বিগুণ করেছি। এবার বলা হচ্ছে যে ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলটা মানে পুরাতন ক্ষেত্রফলটা নতুন ক্ষেত্রফলের কয় গুণ হবে? আচ্ছা ফাইন, সাদিয়া বাবুলের অ্যান্সার পেয়ে গেলাম, আমরা অলরেডি পেয়ে গেলাম নিলয়ের অ্যান্সার। ওকে, দ্যাটস গুড। ম্যাথ ইজ ভেরি ইজি, এটাই বারবার প্রমাণিত হয়, কিন্তু আর কিছুই না। ওকে, ইয়াস এক্স্যাক্টলি 4 গুণ। তার মানে নতুন যে ক্ষেত্রফলটা হয়েছে এটা পুরাতন ক্ষেত্রফলের 4 গুণ, রাইট। ওকে, 4 গুণ। এবার আমরা 9 নম্বর প্রশ্নগুলো পড়বো ইনশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন, ইয়েস 4 গুণ, রাইট 4 গুণ, এক্স্যাক্টলি 4 গুণ।
4 গুণ। এবার আপনাকে বলা হচ্ছে, দেখুন কত মজার ক্লাস, তাই না? ঘরে বসে বসে কি সুন্দর, মানে আলহামদুলিল্লাহ। আমরা ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই আল্লাহ সুবহানাহু তাআলাকে যে আসলেই মানুষের মাথায় এই ব্রেন দিছে। আর ব্রেনটা কার মাথায় দিছে? ধন্যবাদ মার্ক জাকারবার্গকেও। এত সুন্দর একটা ব্যবস্থা আমাদেরকে করে দিছে। এই যে আমরা এই যে ঝামেলা হচ্ছে বাইরে, তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর ক্লাস করার তৌফিক দিচ্ছে, ঘরে বসে বসে ক্লাস করতেছে, ইটস গুড। এবার দেখুন পরের ম্যাথটা, একটি আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 3/5 প্রস্থ হলো দৈর্ঘ্যের 3/5। আচ্ছা, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলো, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ হবে? আচ্ছা, ধরেন ওল্ড আর কি নিউ, এটা কি লেন্থ, এটা কি ব্রেথ, এটা কি এরিয়া। ওকে, আমরা এটা সেম রাখি। বলছে প্রস্থ এর দৈর্ঘ্যের 3/5, প্রস্থ এর দৈর্ঘ্যের 3/5। তার মানে প্রস্থ হলো দৈর্ঘ্যের, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 3/5, 3 ভাগ। যদি লেন্থ হয় 5 ভাগ, এটা কি হবে? 3। ওকে, 5 এটা 3। আচ্ছা, তাহলে এরিয়া কত হচ্ছে? এরিয়া হচ্ছে 3×5 = 15। আচ্ছা, ফাইন। এবার আপনাকে বলছে যে অফকোর্স শুক্রিয়া আসলেই করতে হবে, মানে এত জিনিস পাচ্ছি, মজার জিনিস। দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলো। দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করলাম 10, প্রস্থ দ্বিগুণ করলাম কত? 6। তাহলে কত হবে আপনার? 60। সরি, 60। তাহলে বলছে যে নতুন যে ক্ষেত্রফলটা পুরাতন ক্ষেত্রফলের কত শতাংশ? কত শতাংশ মানে কত গুণ? মানে 1 না, যদি বলে 4 গুণ, 4 গুণ মানে 400%। আচ্ছা, মানে কত পার্সেন্ট? পুরাতনটা নতুনটার কত পার্সেন্ট? তাহলে কি হবে? 400%। যদি আপনাকে বলতো কত গুণ, তাহলে হতো 4 গুণ। মজাই মজা, ম্যাথ ইজ রিয়েলি ইজি। আচ্ছা, এবার দেখুন আর একটা মজার ম্যাথ করি আমরা। রাইট। আচ্ছা, একটা জিনিস আমরা জানি কি, আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি, দেখি আপনারা পারলে তো পারবেন, না পারলে আমি ব্যাকআপে আসি। আয়তক্ষেত্র এবং বর্গের মধ্যে আসলে পার্থক্য কোন জায়গায় বলতে পারবেন? মানে আয়তক্ষেত্র এবং বর্গের আপনি পার্থক্যটা এক বাক্যে বলবেন, দেখি কে বলতে পারেন? আয়তক্ষেত্র এবং বর্গের মধ্যকার পার্থক্য আসলে কি, মানে পার্থক্যটা কি? আয়তক্ষেত্র এবং বর্গের পার্থক্যটা কি হবে? আপনাকে এক বাক্যে বলতে হবে, যে আপনাকে ভাই ধরছে এখন, যে তুমি বলো আয়তক্ষেত্র এবং বর্গের মধ্যে পার্থক্যটা কি হবে। দেখি কার আইকিউ কেমন শার্প। নিলয় বলছে বর্গের 4 বাহু সমান আয়তন 9। আচ্ছা ঠিক আছে, আয়তর কথাটা আসলে পুরোপুরি শুদ্ধ হয় নাই। কি বর্গের সব বাহু সমান? বর্গের সব বাহু সমান। আচ্ছা, আয়ত ক্ষেত্রে যদি সব বাহু সমান হয় তাহলে কোনো প্রবলেম আছে? আচ্ছা শুনেন না, এর একটু গ্যাপ আছে। আপনি এই বাক্যটা লিখে রাখতে পারেন। আমি বললাম যে আয়তক্ষেত্রে এক্সাম্পল দেন, তাহলে কি হবে জানেন? এটা কি 4 বাহু সমান? এটা ধরেন এ এ এ এ
এ এ বি বি, এটা কিন্তু আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটা কিন্তু আয়তক্ষেত্র। বলা আছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আপনি আসেন নিয়ে কর্ণ নিয়ে, কর্ণের আলাপ পরে করেন। আচ্ছা, এবার কি বর্গ? বর্গ কি? বর্গ তো শুধুই এইটা, শুধুই এইটা, এ এ এ এ। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সকল বর্গই, বর্গ মাত্রই আয়তক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্র বর্গ নাও হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? বর্গ মাত্রই আয়তক্ষেত্র, বর্গ মানে আয়তক্ষেত্র, বর্গ মানে আয়তক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্র মানে বর্গ নাও হতে পারে। না, নিনজার মনে কথা ঠিক আছে, ঠিক আছে যে বর্গের কর্ণটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আয়তক্ষেত্রের কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, তবে সমদ্বিখণ্ডিত করে, এটা সমকোণে না, এই হলো অবস্থা। আর বর্গের সমদ্বিখণ্ডিত করে এবং সমান কোণ, মানে সেখানে সমকোণ উৎপন্ন করে। আচ্ছা, তার মানে যদি আমরা এতদূর না গিয়ে এটা বলতে পারি যে বর্গ, সকল বর্গই আয়তক্ষেত্র, কিন্তু সকল আয়তক্ষেত্র বর্গ নাও হতে পারে। সকল বর্গই আয়তক্ষেত্র, সকল বর্গই আয়তক্ষেত্র, কিন্তু সকল আয়তক্ষেত্র বর্গ নাও হতে পারে। আয়তক্ষেত্র বর্গ নাও হতে পারে, বর্গ নাও হতে পারে। ওকে, ঠিক আছে, খেয়াল থাকবে। এবার এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আমি যদি বলি যে এটা বর্গ আঁকলাম, বললাম এটাই আয়তক্ষেত্র, কোনো সমস্যা নেই। আমি একটা বর্গ এঁকে বললাম এইটাই আয়তক্ষেত্র, কারণ আয়তক্ষেত্র তো আপনার তো আয়তক্ষেত্র হওয়ার জন্য যা যা দরকার তা তো আছে বর্গের মধ্যে। আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, নো প্রবলেম। কারণ আয়তক্ষেত্র হওয়ার শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। যদি চারটা বাহু সমান সমান্তরাল হয় তো আরো ভালো, আরো ভালো না, ভালোই ভালো। আচ্ছা, তাহলে এবার 8 নম্বর কই গেল? 10 নম্বর ম্যাথে বলা হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। মানে বলতে যে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বাড়ছে, দৈর্ঘ্য। তাহলে কি ধরেন বর্গ, মানে বর্গ কি দৈর্ঘ্য যা প্রস্থ তা, তাহলে কি হবে? এখানে টোয়াইস এক্স, এখানে কত? টোয়াইস এক্স, ঠিক আছে না? তাই এটা কত হবে? এক্স স্কোয়ার। কত হবে? 4x স্কোয়ার। আচ্ছা, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে একটি বাহুর বর্গের দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটি বর্গের কারণ কি লেন্থ, লেন্থ দুটো কিন্তু সমান, তাই না? একটি বর্গের দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কয় গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। রাইট, এই জিনিসটাই আসলে বুঝতে হবে। আর আপনাদেরকে বলে রাখি, বিসিএস সহ যে কোনো পরীক্ষায় এই আয়তক্ষেত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং আমাদের শ্রদ্ধেয় সম্মানিত স্টুডেন্টরা আল্লাহর রহমতে এখানেই ভুল করে। মানে স্টুডেন্টরা যে পড়ায় করে না তা না, কিন্তু যে পড়াশোনা করে আদো ভাষা, এই ভাষা পড়াশোনা করে কোনো লাভ নাই। হয় পড়বেন না ছেড়ে দিবেন, একটা করবেন, ওই মাঝ পথে গিয়ে তো ডুবে মরতে হবে, তাই না? রাইট, এবারে যাবো হচ্ছে আমরা 12 নম্বর ম্যাথে বৃত্তের ব্যাস নিয়ে। আমাদের না জানলেও চলবে, এটা আরেকটা জিনিস। দেখুন 12, একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? আচ্ছা, ক নম্বর? 12। আচ্ছা, ধরেন ওল্ড আর কি নিউ, সিম্পল। তাহলে লেন্থ ধরি এক্স, লেন্থ কি এক্স, আর এক্স এর অর্ধেক কত? x/2। তাহলে এরিয়া কত হবে? এক্স স্কোয়ার। ওকে, আর এখানে কত এরিয়া কত হবে? x² 1/4, তাই না?
তাহলে আপনাকে বলা হলো যে একটি একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ হবে? তাহলে একটি রেখার উপর অঙ্কিত বর্গ, একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ হবে? দেখুন তো কয় গুণ হবে? তাহলে আমরা কি বলতে পারি? কয় গুণ হবে? ওইটাও 4 গুণ, রাইট। তার মানে আপনাকে কিন্তু মামলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, যে বারবার বলা হচ্ছে যে একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর, ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কয় গুণ? তার মানে এই 1/, এটা হচ্ছে কি, এটার 4 গুণ, রাইট, 4 গুণ। ভেরি সিম্পল ম্যাথস, ভেরি ইজি ম্যাথস, ওকে, রাইট। ভাই আমি বলি আসলে পড়াশোনা খুবই সহজ, শুধু একটু সিস্টেমেটিক্যালি পড়তে পারলে কিন্তু সাফল্য একদম নিশ্চিত ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেখুন, মজার জিনিস দেখি, আপনাদের একটু ব্রেনটা আমরা আরো ঝালায় দেখি। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ওকে, বলছে যে ওই সরলরেখার 1/4 উপর, ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কত গুণ? তার মানে ওল্ড যে এরিয়াটা পেয়েছি আমরা, এটা মানে নিউ যে এরিয়া, এটার কত গুণ? ওই যে আমরা এরিয়া পেলাম, এটা নিউ এরিয়ার কত গুণ হবে? ষোলো গুণ। নিলয়ে বলছে 16 গুণ। তো তার মানে আসলে ম্যাথগুলো খুবই সহজ, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে, আসলে খুব সহজ, শুধু স্টুডেন্টরা প্রশ্ন বুঝতে ভুল করে, আর কিছু না, আর কিছুই না। এবার দেখি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি। 16 গুণ, রাইট, গুড বয়, ভেরি গুড বয়। আচ্ছা, এবার আমাকে আপনারা বলবেন যে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান কত সেন্টিমিটার? এই হাবিবা হ্যাপি, আপনার অ্যান্সারে আই এম নট হ্যাপি, ঠিক আছে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই জিনিসটা অনেক সময় এক্সাম হলে কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্টুডেন্টরা ভুল করে চলে আসে, ঠিক আছে? বুঝতে হবে, তাই না? বাঁচতে হলে জানতে হবে। ওকে, বলা হচ্ছে আপনাকে যে, কই গেল ভাই, কত নম্বর করলাম? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, একটি 42 সেন্টিমিটার। ভাই পরীক্ষার হলে পাগল হয়ে যায় স্টুডেন্ট, না পাগল, এটা কি হয়েছে? 2.54 সেন্টিমিটার। এনায়েত কবি, এটা তো বাংলাদেশি কথা বলছি। 1 মিটার মানে কত সেন্টিমিটার? আপনি 2.54 কোথায়, মানে কিসের মধ্যে কি হলো কিছু? 42 সেন্টিমিটার এবং পরিসীমা হচ্ছে, আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে 42 সেন্টিমিটার। এটা কি 42? এটা কি 42? ওকে, আর আপনাকে বলছে পরিসীমা, 4 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার। তারপর যদি এখানে 42 84,
এ বি সি ডি বলতে পারবেন এবি এবি সমান সিডি বাহুর দৈর্ঘ্য কত হবে? এবি 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 সমান সিডি এই বাহুর দৈর্ঘ্য কত হবে? এবিসিডি পুরো আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 100 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 42 এই 42 এই 42, তাহলে এবি অথবা সিডি এর যে কোনো একটার দৈর্ঘ্য কত হবে? দেখি কে বলতে পারে? আমি বলছি যে এবিসিডি একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য হচ্ছে 42 সেন্টিমিটার, তাহলে প্রস্থ কত হবে? এটার প্রস্থ কত হবে? দেওয়া আছে পরিসীমা সব মিলে 100 সেন্টিমিটার, সব মিলে। দেখি এখন বোঝা যাবে আসলে। এই যে সাদিয়া বুলবুল, কিসের মধ্যে কি হ্যাপি? আপনার অ্যান্সার আই এম নট হ্যাপি। আর এই যে মাহমুদুল ইসলাম, কি কোন প্রশ্নের অ্যান্সার কেমন দেন? মাহমুদুল ইসলাম, আপনি 21 পান কোথায়? 21 কেমনে আসলো শুনেন আমাদের বলো দেখি। তার মানে অ্যান্সার হচ্ছে 8, কারণ ভাই আপনার তো 84 হয়ে গেছে না, তাহলে 8 তো লাগবে 16। 16 কেমনে কেমনে? এই এর 8 এর 8, তাই না? এর 8 এবং কি এর 8, ওকে। এটা হচ্ছে মজার ব্যাপার আসলে। এবার এখানে যে হ্যাপি লেখছে কই দিনি, আক্তার 8 দত্তর 16, কি একটার 8 দত্তর দুটোর 16। ভাই কি যে লেখছেন, এটা বাংলা লিখবেন না, আমার পুরো দাঁত হয়ে গেছে। একটার 8 দত্তর 16, দুইটার 16 বাংলা লেখেন না ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাইট রাইট। তার মানে এরিয়া কত হবে? 8 ইন্টু 42, রাইট, 336। ভাই প্রশ্ন অনেক সহজ করে, প্রশ্ন বুঝতে ভুল করে বলা মাইন মা, এ হলো আলটিমেটলি যেমন ঝামেলা। আচ্ছা এবার দেখেন পরের ম্যাথ দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা তাহলে লেন্থ এবং ব্রেথ এবং কি এরিয়া, ওকে। আপনাকে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কত? টোয়াইস x, তাহলে এরিয়া কত? টোয়াইস x স্কয়ার। আপনাকে বলছে যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250, তাহলে এর প্রস্থ কত? তাহলে যদি 1250 হয়ে থাকে, তাহলে x এর মান কত? তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ বলা আছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 1250 স্কয়ার মিটার, তাহলে প্রস্থের মান কত হবে? প্রস্থ, তাহলে x এর মান কত হবে? তাহলে x এর মান কত হবে? তাড়াতাড়ি, সময় নাই। আচ্ছা নিলয় অ্যান্সার করেছে অলরেডি। নিলয় ইজ এ ভেরি গুড বয়, কোনো সন্দেহ নাই। আর কেউ? হ্যাঁ যে 25। হ্যাঁ মানে প্রস্থ হচ্ছে 25, রাইট নিলয়। দৈর্ঘ্য বলছিলাম ফার্স্টে, ঠিক আছে। প্রস্থ 25, রাইট, প্রস্থ 25, এক্স এর মান হচ্ছে 25, রাইট। থ্যাংক ইউ, এক্স এর মান হচ্ছে 25, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এবার হ্যাপি, আই এম হ্যাপি, ওকে হ্যাপি, ঠিক আছে এবার ঠিক আছে, তখন ঠিক আছে, রাইট রাইট রাইট, এভরিবডি ইজ ভেরি রাইট, ওকে। এনায়েত কবির 50, ঠিক মতো অ্যান্সার দিবেন, ঠিক মতো, ঠিক আছে, ঠিক মতো।
ঠিক মতো। এবার দেখুন পরের মধ্যে দেখুন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আচ্ছা, লেন্থ ব্রেথ এরিয়া, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, তাহলে কি হবে ক্ষেত্রফলটা 1.5 এক্স স্কয়ার। আপনাকে বলছে যে ক্ষেত্রফল 96 বর্গ মিটার, ক্ষেত্রফল 96 বর্গ মিটার। তারপরে বলছে যে আসলে এখানে লেন্থ কত হবে, লেন্থ কত হবে দেখি কে বলতে পারে। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ এবং এরিয়া হচ্ছে 96 স্কয়ার মিটার। আপনাকে লেন্থ বের করতে হবে, লেন্থ দেখি লেন্থ কত হবে, বের করেন তাড়াতাড়ি। লেন্থ কত হবে, লেন্থ ও মায়েরা লাইছে রে, মারাত্মক। এনায়েত কবিরের ডেলিভারিটা সেই লেভেল হয়েছে। দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য লেন্থ এনায়েত কবির আপনি 1:25 দৈর্ঘ্য কোনটা কেমনে কি বলছে, এটা 1.5 গুণ, তো 1.5 গুণ, ঠিক আছে 1.5 গুণ। তারপর লেন্থ হচ্ছে নিনজামণি আপনার 64 কেমনে হলো, নিনজামণি আর এনায়েত কবিরের তো হয় নাই। ঠিক আছে, ওকে রাইট। হাবিবা, সাদিয়া, মাহমুদ, নিলয় সবারই হয়েছে, আর নিনজামণি আর এনায়েত কবিরটা হয় নাই ঠিক মতো। ঠিক আছে, ঠিক মতো অ্যান্সার করবেন, ওকে। আচ্ছা রাইট। এবার তার মানে আমরা হোপফুলি ব্যাপারগুলো কিন্তু এরকমই আমরা আশা করি আপনারা যেই ম্যাথগুলো করতে পারবেন, এগুলো খুব একটা ডিফিকাল্ট ম্যাথ কিন্তু হবে না আসলে। হ্যাঁ, সো আসলে আমরা আজকে মনে হয় আয়তক্ষেত্র শেষ করে দিতে পারি, এবং আসলে আয়তক্ষেত্র নিয়ে খুব একটা প্রশ্ন কিন্তু নাই, মানে এইগুলোই কিন্তু ঘুরে ফিরে, বুঝতে পারছেন। এবার আমরা ম্যাথ করবো, এই ম্যাথ একটু কঠিন ম্যাথ, আমরা কঠিন ম্যাথ খুঁজে পাচ্ছি না। আজকে তাহলে আমাদের ফাইনাল ম্যাথটা করবো, একদম ফাইনাল ম্যাথ। সবগুলো ম্যাথ কিন্তু একই রকম ভাই, আপনি এগুলো পারবেন, এগুলো নিয়ে আসলে কিছুই করার নাই, এগুলো খুব সহজ ম্যাথ, এরকমই ম্যাথ। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল ইজ 23 মিটার। ওকে, লেন্থ এন্ড ব্রেথ দেওয়া আছে 23 মিটার। দ্য ডিফারেন্স বিটুইন এটা আমাদের আজকে ফাইনাল ম্যাথ। দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল ইজ 23 মিটার। লেন্থ এবং ব্রেথ কত, 23 মিটার। ওকে, লেন্থ এবং ব্রেথ। আচ্ছা, এবার আপনাকে বলছে যে প্যারিমিটার হচ্ছে 206 মিটার, প্যারিমিটার। তাহলে প্যারিমিটার মানে কত, 2L প্লাস বি কত, এটা হচ্ছে আপনার কই গেল 206 মিটার। আচ্ছা, 206 মিটার। এবার আপনাকে বের করতে হবে আলটিমেটলি এরিয়া কত, এরিয়া কত দেখি, বের করুন দেখি। এই ম্যাথটা যে পারবে সে আসলেই জিনিয়াস, এবং সে আয়তক্ষেত্র খুব ভালো বুঝছে, এটা প্রমাণ করবে। তাহলে লেন্থ এবং ব্রেথের বিয়োগফল 23 মিটার এবং পরিসীমা হচ্ছে 206 মিটার। এরিয়া বের করতে হবে, এরিয়া দেখি, এরিয়া কে বের করতে পারে দেখি। কত নম্বরের দরকার নাই, আপনি অঙ্ক করেন।
লেন্থ দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল দেওয়া আছে 23 মিটার, পরিসীমা দেওয়া আছে 206 মিটার। এরিয়া বের করেন, এরিয়া। হ্যাঁ, রাতুল খুব শিয়ানা পাবলিক, খবর রাখে কোন জায়গায় কি হচ্ছে। হ্যাঁ হচ্ছে। মাই গুডনেস, আমি একদিন জানতাম মেয়েরা বুঝি ম্যাথে ভালো না, এখন দেখি না, আসলে যুগ বদলাইছে না, যুগ বদলাই গেছে। আসলে আগের দিন আর নাই, আগের দিন আর নাই। কই আর কেউ নাই? কিরে ভাই, একশো কেউ নাই? হাই রে কপাল, কেউই পারতেছে না। কিরে ভাই, দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল 23 মিটার, পরিসীমা দেওয়া হচ্ছে 6 মিটার, এরিয়া কত? হাই হাই রে, দুটাই মাইয়া, কপালটা পুড়ছে এবার রে। এতগুলো পোলা কোনো কামেরই না, এরা কোনো কামেরই না আসলে। এবার একটা কথা বলে, দেখছেন ওই যে কথা আছে মেয়েদের নিয়ে একটা কথা বলে, যে রাধে সে কিন্তু চুলো বাঁধে, দেখছেন? এ হলো জিনিস। এতক্ষণ পরে এসে লাভ নাই রাতুল, এতক্ষণ পরে এসা গল্প করে লাভ নাই, অনেক সময় পার করে ফেলছেন। ঠিক আছে, বাট থ্যাংক ইউ স্পেশালি সাদিয়া, স্পেশালি হাবিবা, দেন ফাইনালি রাতুলকে ধন্যবাদ। আর যারা আছেন তারা সান্ত্বনা পুরস্কার নিয়ে আপাতত হ্যাপি থাকেন, খুশি থাকেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। এনিওয়ে, এতক্ষণ পরে আসছে মনি, এতক্ষণ পরে আসছে। এনিওয়ে, তাহলে অ্যান্সারটা 2520 স্কোয়ার মিটার, রাইট? 2520 স্কোয়ার মিটার। থ্যাংক ইউ। লেডিসরা বরাবরই ফার্স্ট, সবসময় ফার্স্ট। আপনাদেরকে একটা তথ্য দেই, সারা দুনিয়াতে বলতে পারবেন কোন দেশের মেয়েরা ম্যাথে সবচেয়ে ভালো? দেখি আপনাদের মধ্যে থেকে কারো কোনো আইডিয়া আছে কিনা ব্যাপারটাতে। কোন দেশের মেয়েরা ম্যাথে সবচেয়ে জিনিয়াস পুরো পৃথিবীর মধ্যে? আমি আবারও বলছি, পুরো পৃথিবীর মধ্যে কোন দেশের মেয়েরা সবচেয়ে ম্যাথে সবচেয়ে জিনিয়াস? আপনি সেকেন্ড টাইমে অ্যান্সার দিয়েছেন মাহমুদুল, আপনার অ্যান্সার কই? নাই তো। ইন্ডিয়ান মায়েরা এত শেয়ানা না, ইন্ডিয়ান মায়েরা চালু না। বাংলাদেশ আর পাইছেন, বাংলাদেশের মায়েরা ম্যাথে এত আর ভাই সারা পৃথিবীর মধ্যে কিভাবে হলো বলবো একটু? কোনটা? এই যে এটা কেন হলো? আচ্ছা, লেন্থ এবং ব্রেথ দেওয়া আছে কত জানি 23, আর 2 দেওয়া আছে L+B 206। উদ্দেশ্য কি? এরিয়া বার করবো। এরিয়া বের করতে কি করতে হবে? লেন্থ লাগবে, ব্রেথ লাগবে। তাহলে L+B মানে কত? 103, এই তো। তার মানে L - B 23 আর L+B 103। এবার এখান থেকে যোগ বের করে ফেলবেন। ইউএসএ যুক্তরাষ্ট্র না, না রে ভাই,
যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা পড়ালেখা কম করে আসলে, এটা একটা কথা বলি আসলে। স্থানীয় পোলাপাইন দেখবেন ওল্ড ঢাকা পুরান ঢাকায় যারা স্থানীয় পোলাপাইন পড়ালেখার ধারে কাছেও নাই, পড়ালেখার ধারে কাছেও নাই। আসলে কি পড়ালেখা করে না, বাবা জায়গা জমি আছে, ব্যবসা আছে। আমেরিকান যারা স্থানীয়রা পড়াশোনা করে না, আমেরিকার মধ্যে 80%ই বাইরের। পৃথিবীর মধ্যে মানে ম্যাথের সবচেয়ে জিনিয়াস মেয়েরা হচ্ছে করোনা ভাইরাস, চায়না ভাইরাস। এই যে ওরা দুনিয়ার শয়তান বলবো না, আসলে ট্যালেন্টেড। চাইনিজ 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 গার্লস দুনিয়ার মধ্যে ম্যাথমেটিক্সের সবচেয়ে জিনিয়াস, সবচেয়ে বেস্ট এই চাইনিজ গার্লরা। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কথা হলো, অনেক গল্প হলো। কথা এবং গল্প এখানেই শেষ নয়, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে ঠিক রাত 9টা বাজে ব্যাংক ম্যাথ লাইভ নিয়ে। এবং ব্যাংক ম্যাথ লাইভ হবে দিস ইজ দ্য অনলি বুক, যেখানে আমরা নিয়মিত সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। বাংলাদেশের সেকেন্ড এমন কোনো বই আমি আমার নজরে দেখি নাই যে নিয়মিত রেগুলার কমিটমেন্টের সাথে সপ্তাহে 3 দিন ব্যাংক ম্যাথ, টপ অর্ডারের ব্যাংক ম্যাথ, ঠিক আছে, লাইভ হয়। সো যারা পারবেন 250 টাকা দিয়ে এই বইটার সাথে রাখবেন। আপনার তো দরকার নাই, মানলাম আপনি ব্যাংকে একজন দিবেন না, 3 দিন ক্লাস হয় সপ্তাহে, বসে পড়বেন যখন টাইম থাকবে, বাইরে বৃষ্টি, গল্প করতে করতে। ঠিক আছে, ও কালকে তো অ্যাভারেজের পরীক্ষা, কাল তো পরীক্ষা 8:30টায় পরীক্ষা, এরপরে হচ্ছে অন্য চ্যাপ্টার শুরু হবে। কালকে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ, কালকে চ্যাপ্টার হচ্ছে ইকুয়েশন এন্ড এক্সপোনেন্ট, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, সো কালকে কিন্তু অ্যাভারেজের উপর পরীক্ষা। ঠিক আছে, অ্যাভারেজ না যিনি এইচ, দেখি কোনটা, কালকে হচ্ছে এইজ এন্ড অ্যাভারেজ, ওই একই চ্যাপ্টার আর কি। পরীক্ষা হবে ঠিক রাত 8:30টায়। যুক্তরাষ্ট্রের একজন নারী গণিতবিদ, ঠিক আছে, কিন্তু একটা রাষ্ট্র, দেশ, মানে একটা দেশ, একটা পুরো দেশের মধ্যে অ্যাভারেজ চাইনিজ মেয়েরা অনেক ট্যালেন্টেড। উনি তো যুক্তরাষ্ট্রের একজন নয় গেছে, বাকিদের কি অবস্থা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। দেখা হবে ইনশাল্লাহ কাল রাত 8:30টায় পরীক্ষা এবং ঠিক 9টা বাজে আমাদের ক্লাস। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি জব ম্যাথ স্টার্ট করেন, জব ম্যাথ কি, জব ম্যাথ মানে কি? সো ইনশাল্লাহ দেখা হবে কাল রাত 9টায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আই উইল বি ব্যাক।